जाने दो ना हे पास आओ ना जाने दो ना पास आओ ना छूना छूना मुझे छूना छूना देखो छूना 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 हे पास आओ ना জানে দো না। হাই, আমি ইপসিতা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে এসেছি আমার একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকে ভিডিওর শুরুতে যে গানটা গাইলাম, এটা কার উদ্দেশ্যে গাইলাম? এটা তার উদ্দেশ্যে গাইলাম যে কিনা খুব আজকাল ছোঁয়াছুঁয়ির কথা বলছে। এই একটা ভিডিওতে দেখছিলাম রিম্পাকে বলছিল যে পুলিশের চুলে নাকি 18 ঘা। দালালের ক্ষেত্রে কি জানেন? এই দালালের ক্ষেত্রে হলো রিম্পা চুলে 18 ঘা, দীপ্তিদি চুলে 36 ঘা, আর ইপসিতা চুলে চুলকে ঘা। পুরো চুলকে ঘা করে একেবারে ওর আসল মুখটা, আসল রূপটা আমি যেভাবে বার করে নিয়ে আসতে পারি না, সেই রকম পারে অনেকেই, কিন্তু ওর যে যা জ্বলে, আমি যে কথাগুলো বলি, যেমন কিনা ওর যে সবচেয়ে মানে বিরক্তিকর যে নামটা, সবচেয়ে ওর যেটা বিরক্ত লাগে, সবচেয়ে ওর যেটা গা জ্বলে যায়, সেটা হচ্ছে ডিগ্রিধারী অশিক্ষিত। উফ, ওইটা। আর এখন আবার পরচুলাটাও শুনলে খুব রেগে যায়। যতই মানে বলুক যে আমি নিজের রূপ নিয়ে অত কিছু চিন্তা করি না, যে রূপ নিয়ে চিন্তাই করে না, তাহলে ঈশ্বর তাকে চুল দিয়েছে কি না দিয়েছে কি যায় আসে? আমার অনেক আছে, সেইটা বোঝানোর জন্য এরকমভাবে কে পড়ে ভাই? পরচুলা, সে চুলের মাথার মধ্যে পড়েছে, চোখের মধ্যে পড়েছে, সব দিকে ওর ফলস, মানে চারিদিকে পুরোটাই ফলস, ফলস চুল, ফলস ল্যাশেস, সমস্ত কিছু ফলস। ঠিক আছে, বুঝতে পেরে যাচ্ছেন? তো যাই হোক, সেখানে আজকে এখন ভিডিওটা এই দালালকে নিয়ে হচ্ছে। আর তার সাথে সাথে আরও একজন আছে। কে বলুন তো? আরে আমাদের যে শিক্ষিত অফিসার, তো শিক্ষিত অফিসার আজ দেখলাম একটা ভিডিওর মধ্যে জাস্ট আমাকে নিয়ে ছুঁয়ে দিয়ে গেছে। মানে পুরো আমার ভিডিওটা যে দেখেছে সেটা খুব ভালো করে বুঝলাম, কিন্তু তার যুক্তিতে আমাকে একটাও উত্তর দেওয়ার কোনো রকম ক্ষমতা হলো না। মানে যে কটা পয়েন্ট তুলে আমি ওনার সম্পর্কে কথা বলেছি, একটা পয়েন্টেরও উনি অপোজ করতে পারেননি। শুধুমাত্র দুটো কটা কথা বলেছেন। তো অবশ্যই সেই আমিও ওনার সম্পর্কে দুটো কটা কথা অবশ্যই বলবো। তো এখন এই দালালের ভিডিও দেখলাম, সেই ভিডিও দেখে দুটো ভিডিও দেখেছি, সেই দুটো ভিডিও দেখেই কিছু কিছু কথা আপনাদের সাথে শেয়ার করব। তো যাই হোক, দালাল এখন সবচেয়ে বড় কথা নিজের এই এক্স চম্পা ভাই দ্বারা, এক্স কি আই ডোন্ট নো, বাট সেই নিজের চম্পা ভাই দ্বারা প্রচণ্ড ইন্সপায়ার্ড হয়েছে। ও তো অবশ্যই সবসময় চম্পার দ্বারা ইন্সপায়ার্ড হয়, সে তো আমরা সবাই দেখেছি, জানি। কিন্তু আবার নতুন করে চম্পার যে একটা কল রেকর্ডিং আমাদের সামনে এসছে, যেখানে কিনা চম্পা বলছে যে যখন কন্টেন্টের অভাব হবে, যখন কন্টেন্ট থাকবে না, তখন এই কিছু কল রেকর্ডিং আছে, যেটা কিনা রিম্পার নামে কিছু কল রেকর্ডিং, কিছু ওর কাছে তথ্য, সো কল্ড ওর আর কি, এটা ওর মনে হয় বিশাল কিছু, যেটা আমরা এতদিন দিনে সবাই জেনে গেছি, সেগুলো ছিল যতক্ষণ না রিম্পা সেগুলো সমস্ত কিছু লোকের সামনে আসছে। রিম্পা তো আর জানতে পারছিল না যে ঠিক কীরকম রিয়াকশান। তো সেইগুলো ব্ল্যাকমেল করার কিছু এলিমেন্ট রয়েছে ওর কাছে, চম্পা ভাইয়ের কাছে। আর সেগুলোকে ও কখন নিয়ে খেলবে? যখন ওর কন্টেন্টের অভাব হবে, যখন কোনো কন্টেন্ট থাকবে না, যখন কন্টেন্টের অভাব হবে, তখন এগুলো ভাঙিয়ে ভাঙিয়ে খাবে। এইটা ওর সাথেই তখন যাদের ভালো সম্পর্ক ছিল তাদের মধ্যে দুজনকে না একজনকে বলছিল। আমি এর কথাগুলো শুধু শুনেছি ভালো করে মন দিয়ে। তো সেখানে চিন্তা করে দেখুন, এই চম্পাও গলা বাজিয়ে বলে, যখনই ওকে নিয়ে কেউ ভিডিও করেছে তখন ও বলেছে তোর তো কন্টেন্টের অভাব, এর তো কন্টেন্ট নেই, এর ভিডিওতে ভিউজ নেই, সেই জন্য আমাকে নিয়ে বলতে বসেছে। ওকে নিয়ে যে ভিডিও করেছে তখনই তাকে এই কথাটাই বলেছে যে এদের কন্টেন্টের অভাব। কিন্তু এই যে নিজে কন্টেন্টের অভাবে ভোগে, কন্টেন্টের মানে জাস্ট এর কাছে থাকে না, তখন এই ধরনের নোংরামি সৃষ্টি করে, সেগুলো কিন্তু এখন আমাদের কাছে পরিষ্কার। কারণ ভিডিওর মধ্যে থেকে দেখবো, ভিডিওর মধ্যে থেকে ভিডিও দেখে ভিডিও করব, আজকে একে নিয়ে করতে পারি, কালকে তাকে নিয়ে করতে পারি, বা রোজ একজনকে নিয়েই করতে পারি, কোনো অসুবিধা নেই তাতে। কিন্তু
সে যদি ভিডিও না দেয় বা সে ভিডিও দিলেও তার মধ্যে থেকে এমন কোনো এলিমেন্ট যেখান থেকে কিছু বলা যাবে না, বলার মতো সেরকম কোনো ইন্টারেস্টিং থাকবে না, তখন এই ফেক প্রোপাগান্ডাগুলো চালাবো নিজের কন্টেন্ট ক্রিয়েট করার জন্য। তাহলে বুঝতে পারছেন তো যে এরা কতটা, মানে এদের ক্রিয়েটিভিটি কতটা। কারণ যার ক্রিয়েটিভিটি থাকবে সে কন্টেন্ট ঠিক খুঁজে বার করে নেবে, ঠিক সেটা নিয়ে ও ভিডিও বানিয়ে নেবে। কন্টেন্ট এরকমভাবে মানে ফেক করে তারাই যাদের কোনো যোগ্যতা নেই, যাদের কোনো ক্রিয়েটিভিটি নেই। তো এই কথাটা ও চম্পার কথা থেকেই শুনে বুঝে গেলাম যে সে নিজেই বলল যে যখন কন্টেন্ট থাকবে না তখন এগুলো নিয়ে খেলবো। তো এই কথাটাই আমাদের ঘোড়া একেবারে এইরকমভাবে ক্যাচ করে নিয়েছে যে বাবা এটা তো ভালো আইডিয়া, এটা তো খুব ভালো আইডিয়া। তাহলে এখন আমার এখন তো কন্টেন্টের বড্ড অভাব, কারণ ও তো জানেন ভালো করে এত মানে প্রথম থেকে তাদের নিয়ে ভিডিও করে উঠলো, তাদের তো নিয়েও এখন বলার কোনো ক্ষমতাই নেই। তো সেই জন্য এখন নিজের ব্লগ চ্যানেলে নাম না করে তারা যেহেতু একটা মানে এমন ভিডিও দিয়েছে যেটা কন্ট্রোভার্সিয়াল, অবশ্যই বোঝা যাচ্ছে তারাও চাইছে কিন্তু এর তো করার কোনো কথাই নেই, কারণ যাদের মধ্যে কেস চলছে, তারপর শুনেছি রিস্ট্রেনিং অর্ডার এরকম সব নেওয়া ছিল, তো সেক্ষেত্রে ও তো স্ট্রিক্টলি বারণ। সেই জন্য কী করবে, এই চ্যানেল থেকে না করতে পেরে নিজের ব্লগ চ্যানেলের মধ্যে বক করে সেসব নিয়ে একটু পিঞ্চ করে একটা ভিডিও করলো। তো যাই হোক, ঠিক আছে, ভালো কথা। কিন্তু এই যে ব্লগ মানে এই কন্ট্রোভার্সি চ্যানেলে এর যে কন্টেন্টের অভাব হয়েছে, অভাব না, এই দালালের কন্টেন্টের আকাল পড়েছে। কারণ শুধুমাত্র ওই ম্যান্ডিকে নিয়েই করে যাচ্ছে, সেই জন্য। আর ম্যান্ডি আর এই দুটো, আর ওর তো 3 বেলা জানেন, 3 বেলা ওর 3টে ভিডিও না দিলে ওর ঘরের সংসার চলবে না। এমনিতেই জানেন আমাদের যে আর কি রিম্পার যে দাদা, তো দুধের স্বর চাল খাওয়ার অভ্যাস তৈরি করে দিয়েছে এই দালাল। এখন শুধু দুধের স্বর না, এখন দুধের স্বর চালের সাথে কিন্তু কই, কাতলা, ভেটকি এইসব মাছ এনে সেগুলো খাইয়ে দাদার এখন এমন অবস্থা করে দিয়েছে, মানে রিম্পার দাদা যাকে নমস্কার বলে, সেই দাদার এমন অভ্যেস করে দিয়েছে যে তার এখন কিচ্ছু করার নেই। সেই জন্য কি বউকে বলে দিয়েছে, হ্যাঁ ডবল ইঞ্জিন লাগাও, খাটাও নিজেকে, তুমি বেচো, নিজের কথা বেচো, অন্যকে বেচে আমার ভাই টাইম টু টাইম খাবারটা হলেই হলো, আমার আর কিছু চাই না। এই দিলাম তোমাকে আমি শেল্টার, এই খাটের পেছনের পর্দাও তুমি লাগিয়ে নিয়েছো, কোনো চাপ নেই, চালিয়ে যাও, আমি আছি। যতক্ষণ পয়সা আছে ততক্ষণ কোনো চাপ নেই, চালিয়ে যাও, পয়সা দিয়ে সব কিনে নেব। এটা তো ওই দালাল নিজেই বলেছিল, এই প্রশাসনের ক্ষেত্রেও বলেছিল। তো জানি কেস হয়েছে, কি হবে, খরচা আমি করবে, তো বুঝতে পারছি। তো যাই হোক, এবার বললো, তো বুঝতেই পারলাম যে এই দাদার থেকে ইন্সপায়ার্ড হয়ে এখন রাত্রেবেলা মানে নাইট শোতে রিম্পা, আমি, আমাদের দুজনকে রেখেছে। আর তারপর তোর ফেভারিট আরেকটা আছেই, সে হচ্ছে সীমা। তো সীমাকে তো ও যখন আর কি এই টিনকে নিয়ে ভিডিও করে, সন্দীপকে নিয়ে ভিডিও করে, তখনই তার মাঝখানে ও আবার সীমাকে ধনেপাতার মতো এরম করে ওপরে ছড়ায়। মেন ডিশ ওরা থাকে, কিন্তু লাস্ট ওপরে ধনেপাতার মতো সীমাকে ছড়ায়। আর এখন থেকে রাত্রেবেলা বা ভিডিওতে যখন দেখবে আমাকে নিয়ে বা রিম্পাকে নিয়ে সেরকম কিছু বলতে পারছে না, তখন একেবারে সীমাকে অ্যাটাক করে একটা ভিডিও করবে। একজনকে নিয়েও কিছুদিন আগে ভিডিও করতো, নেড়ি কুত্তি, গরিলা, এইসব বলে ভিডিও করতো। তো সেটা তার মানে ওর কাল্পনিক চরিত্র, ঠিক আছে, তো ভালো কথা, কাল্পনিক চরিত্র। তো কাল্পনিক চরিত্র সম্পর্কে কিছু কথা বললে তাহলে আরেকজন তার রেগে যাওয়ার উচিত নয়। এটা বলেছে। তাহলে এই যে শুনি এক একজনের যে এক একটা কাল্পনিক চরিত্র থাকে, এটা দালালটাও তো হতে পারে কারোর কাল্পনিক চরিত্র, তাই না? কেউ না কেউ যে বানিয়েছিল, যে বলেছিল প্রথমবার, তাই না? তারপর ভেরু দাদাও তো কাল্পনিক চরিত্র হতেই পারে, তাই না? তো যাই হোক, সে হোক না হোক, যে বা যারা বলে, যারা সামনে দম রাখে কথা বলায়, যারা যাকে মিন করেছে তাকেই বলতে পারে, সামনে দাঁড়িয়েও বলতে পারে, দাঁড়িয়ে বলতে হয়, তারা সেটাকে স্বীকার করে, তাদের মধ্যেই আসল পাওয়ারটা থাকে। আমি কারো সম্পর্কে একটা কথা বলে দিলাম, তারপর কি এটা তো কাল্পনিক চরিত্র, সমস্ত কিছু মিলে যাচ্ছে, তার সাথে সমস্ত কিছু মিলে যাচ্ছে, কিন্তু বলছে কাল্পনিক চরিত্র। সেটা কি হয়? যদি 100% মেলে তাহলে কিন্তু সেটা সম্ভব হয় না, যেটা ওর ক্ষেত্রে হয়েছে। ওর এই গুন্ডাগুন্ডি ক্যারেক্টারটা, তারা যে জীবন্ত বোঝা গেছে, কারণ ও
উল্লেখ করে দিয়েছে যে গুন্ডাগুন্ডি যে ভিডিওটা দিয়েছিল তার ভিডিওর মধ্যে কত মিনিটে কি দেখা গেছে, এগুলো সমস্ত উল্লেখ করে দিয়েছিল। সেক্ষেত্রে আদালতের বুঝতে কিচ্ছু অসুবিধা হয়নি যে ঠিক কার সম্পর্কেই কথাটা হচ্ছে। তো বুঝতে পারছেন। তো তাই যাই হোক, এখন রাত্রিবেলা করে আমাদেরকে বেচবে আর খাবে। আমাকে দিয়ে চালের খরচাটা উঠাচ্ছে আর রিম্পাকে দিয়ে বড় বড় মাছটা ছানা টানা সেগুলো, যেগুলো আর কি রিম্পার দাদা ছাড়া না খেয়ে থাকতে পারে না, সেগুলো রিম্পাকে বেচে বেচেই ও তুলবে। আর এইরকম কন্টেন্টের অভাব পড়ে তাকে তো সত্যি কথা বলতে চুলের ক্রিয়েটারই বলতে হবে, কারণ যার মধ্যে ক্রিয়েটিভিটি আছে সে যে কোনো জায়গা থেকে কন্টেন্ট খুঁজে বার করে এনে দেবে, সে যে কোনো জায়গা থেকে কন্টেন্ট খুঁজে বার করবে। তো বুঝতেই পাচ্ছেন এই যে ওর ক্রিয়েটিভিটি, যেটা নিয়ে এত মানে ওর ঘামান, সেই মানে ক্রিয়েটিভিটি কিন্তু ওর জিরো ক্রিয়েটিভিটি, সেই জন্যই এখন ওর কন্টেন্টের এত অভাব পড়ছে আর মনোটোনাস হয়ে যাচ্ছে। তো ওর যেমন ফিক্সড আর কি একসময় ছিল গুন্ডাগুন্ডিকে নিয়েই ও 3 বেলা ভিডিও করতো, তাদের ভিডিওর মধ্যে থেকে 3 বেলা ভিডিও করতো। আর কোনো এক বেলা যদি অন্য কারোকে নিয়ে ভিডিও করতো, ওর এই যে ফিক্স কাস্টমাররা আছে সব রেডে করে তেড়ে আসতো যে একে নিয়ে ভিডিও চাই না, গুন্ডাগুন্ডিই শুধু শুনবো। তো এ কিন্তু বরাবরই ফরমাইশি ভিডিও করে, আপনাদের বলেছি না, সত্যি কথা, ও বরাবর ফরমাইশি ভিডিও করে। সে সময় দর্শকরা ওর যারা দর্শকরা ছিল, যারা কিনা গুন্ডাগুন্ডিকে একদম সহ্য করতে পারে না, তারা 3 বেলা ও ভিডিও দিলে 3 বেলা যতটা ভিউজ একদম পুরো টোটো পাকায় মানে কাটায় হতো, ওরাও ডিমান্ড করতো আর এও সাপ্লাই দিত, দিয়ে এরকমভাবে পুরো চালিয়ে গেছে। তারপর যখন আস্তে আস্তে কেস কামারি এই জিনিসগুলো হলো, তখন ও আস্তে আস্তে দেখলো যে এবার আমাকে চেঞ্জ করতেই হবে, কারণ আমি যদি পরিবর্তন না করি তাহলে আমাকে কি হবে, পুরো তালা দিয়ে দেবে, বিবর্তন হয়ে যাবে। তো সেই জন্য কি করেছে, ও হঠাৎ করেই তারপর ম্যান্ডিকে খুঁজে পেল। আর ম্যান্ডির সাথে গিয়ে যখন যোগাযোগ হলো, তখন ও দেখলো যে এ তো অনেক বড় আমি আসামি পেয়ে গেছি। তখন ও কী করেছে, তখন গুন্ডাগুন্ডিকে ছাড়। প্রথম যখন ম্যান্ডিকে নিয়ে ভিডিও করেছে, ওর কমেন্ট বক্সে ঝড় উঠেছে, সবাই বলেছে এই ভিডিও শুনতে চাই না, এই ভিডিও দেখতে চাই না। তখন প্রথমত তাদের সাথে প্রথম তো মিসবিহেভ করেছেই, তারপর বলেছে চল ফোট। যখন ম্যান্ডির সাথে পুরোপুরি ম্যান্ডির পুরো গোলাম হয়ে গেল, তখন এদের গোলামি, এই দর্শকদের গোলামিও ছেড়ে দিল, দিয়ে ম্যান্ডির পুরো গোলাম হয়ে গিয়ে তাদের বললো চল ফোট। এবার জানেন ম্যান্ডিও নিজের কমিউনিটিতে দিয়ে ওকে রাতারাতি 13,000 থেকে কোথায় পৌঁছে দিল, কোন জায়গায় পৌঁছে দিল। দেখুন, এই যে ও নিজে ভিডিও করছিল, কারোর কমিউনিটিতে উঠছিল না, সেরকম করে যে ধরুন 13,000 মতো ও কামিয়েছিল, সেগুলো কিন্তু ওর নিজের দর্শক, ও নিজের মানে ইয়েতে কামিয়েছে, নিজের ক্ষমতায় কামিয়েছে। তারপরেই এই ম্যান্ডির কমিউনিটিতে উঠে এক ধাক্কায় ও যেটা কামিয়েছে, সেই মানে ম্যান্ডির সাথে সম্পর্ক চলে যাওয়ার পর থেকে কিন্তু ওর সেই হারে আর বাড়ছে না। সেই কবির থেকে দেখে যাচ্ছি ওর যা সাবস্ক্রাইবার, সেই সাবস্ক্রাইবারেই ও ধরে রেখেছে, মানে একদম সেখানেই রয়েছে, আর বাড়ছে না। কেন বলুন তো? কারণ কোনো ক্রিয়েটিভিটি নেই তো, কোনো নতুনত্ব নেই তো, সেই একই জিনিস, সেই এক কথা একই জিনিস করে যাচ্ছে, চর্বিত চর্বণের মতো করে যাচ্ছে, যেটা কিনা এই গুন্ডির ক্ষেত্রেও শেষের দিকে হয়ে গেছিল। যে কোনো ওদের বাড়িতে কোনো পুরুষ দেখলেই ব্যাস, যে নারীটা আর কি তার কাছাকাছি গেছে তাকে ধরে শুইয়ে দাও, এই ছিল ওর কনসেপ্ট। আর এখন মন্দিরার ক্ষেত্রেও তাই করছে। তো যাই হোক, মানে পরবর্তীকালে যখন এই গুন্ডাগুন্ডিদের নিয়ে হচ্ছিল তখনও তাই করছিল, এখন মন্দিরার ক্ষেত্রেও তাই হচ্ছে। তো দর্শকরা ইন্টারেস্ট কিন্তু হারাচ্ছে। কিন্তু এই যে মন্দিরা যেহেতু কমিউনিটিতে তুলে দিয়েছিল আর সবাই জানে যে ওর সাথে মন্দিরা একটা ভালো সম্পর্ক, সেই জন্য এখনও আজও হয়তো মন্দিরাকে নিয়ে ভিডিও করলে ওর ভিউজ হবে, বাদবাকি অন্যদের নিয়ে দেখুন হয় না, তাহলে আর কিসের ক্রিয়েটিভিটি, তাই না? তো যাই হোক, ম্যান্ডি যথাসময় ওর আসল রূপটা জানতে পেরেছিল আর লাথি মেরেছিল। আর ম্যান্ডির দেখা দেখি আরেকজন শিক্ষা নিচ্ছিল, সে কে বলুন তো? সে হচ্ছে আমাদের টিন। কিন্তু যখন ওর হাতটা ধরবে করছে, সেই সময় কিন্তু ও ম্যান্ডির সাথে ম্যান্ডির বুকে একটার পর একটা ছুরি বসাচ্ছে, আর সেটা দেখে কিন্তু টিন একেবারে সাবধান হয়ে গেছিলো। হ্যাঁ, তবে টিনের একটা ভুল হয়েছে, টিন যার সাথে রিলেশন তার সাথে একে যোগাযোগ করিয়ে দিয়েছে,
ব্যাস এই জন্যই কিন্তু টিনের কিছু কিছু খবর এর কাছে আছে, যে জন্য কিনা টিন সামনাসামনি এর সাথে যেরকম ম্যান্ডি করেছে, এর সাথে টিন সামনাসামনি কোনোদিনই করবে না। কিন্তু এই যেহেতু টিনের পার্টনারের সাথে এর ভালো সম্পর্ক, বেশ কিছু তথ্য কিন্তু ওর কাছে চলেছে, কিন্তু এই দালালেরও এমন টিকি বাধা আছে টিনের কাছে, সেজন্য দালালও কিন্তু ঘাটাবে না। যেমন মাঝখানে বগদাদা আছে, আর তাছাড়া আছে কে, আসানসোলবালি। সেই আসানসোলবালির ঘটনা যদি সামনে এসে যায়, দুজনেই যাবে, দুজনেরই হাজতবাস হবে। সেই জন্য এখন ওটা পুরো ধামাচাপা, দুজনের মতো আলাদা। মাঝখানে কিন্তু এই ফোকলা রয়েছে, যার সাথে কিনা কোয়ালিটি টাইম ফোনে হ্যালো কাটায়, বোঝাই যায়। আর সে বলে দিয়েছে আমাকে নিয়ে যত কড়া ভিডিও করতে পারবে তত ওকে বেশি সময় দেবে। তা যাই হোক, এই দালাল তো হচ্ছে দোগলা নাম্বার 1। আজকে দেখছিলাম এই যে কথা বলছিল, তার মধ্যে একজনের নাম বলছিল হিড়িম্বা, ওই যে যাকে সবাই গুজাতা হিড়িম্বা নাম দিয়েছে। সেখানে বলছিল যে ওনার যে কল রেকর্ডিংগুলো ফাঁস হয়েছে সেগুলোতে কিন্তু একটাও এমন কথা আমি পাইনি যাতে ওনার চরিত্রে দোষ দেব। ও রিয়েলি সত্যি উনি যে বলছেন, শুনলাম যে কারোর সাথে কোনো অপরিচিত লোক বা কোনো পরপুরুষের সাথে চাইনিজ রেস্টুরেন্টে যাবে। চিংড়িঘাটা চাইনিজ রেস্টুরেন্ট, তো আমার মনে হয় চিংড়িঘাটা চাইনিজ রেস্টুরেন্ট বলতে চিংড়িঘাটার থেকে একটুখানি এগিয়ে যে চায়না টাউনের কথা মনে হয় বলছে নাকি, আমি ঠিক বুঝলাম না। বাট চাইনিজ রেস্টুরেন্ট চিংড়িঘাটা দুটোই তো বুঝি, তাই বলছে যে একটু যদি চাইনিজ রেস্টুরেন্ট একটু খাই, অসুবিধা তো কিছু নেই। তো একটা অপরিচিত মানুষের সাথে, তার সাথে শুধুমাত্র খেতে যাবে, কি সম্পর্কে কোন সম্পর্কের ভিত্তিতে একজনের সাথে আরেকজন খেতে যাবে? উনি কি ওনার কোনো আত্মীয়? উনি ওনার কোনো পূর্ব পরিচিত? উনি ওনার কোনো বন্ধু? এরকমভাবেই কথাটা বলছে যেন মানে একজন অপরিচিত লোক, উনিও যাবেন আর আরও একজন যাকে আর কি সাজছে তাকেও বলছে যেতে, কোনো অসুবিধা নেই যাওয়াতে। তাহলে এখানে দালাল কি চরিত্রের দোষ খুঁজে পেল না? যার সাথে সম্পর্ক নেই তার সাথে চাইনিজ খেতে গিয়ে কোয়ালিটি টাইম স্পেন্ড করা, এক্ষেত্রে ও চারিত্রিক দোষ পেল না। এদিকে সীমার, যাকে কিছুই দেখা যায় না, কি দেখা গেছে মেট্রো স্টেশনে পাশাপাশি কারোর সাথে হাঁটছে, মানে সীমা অনেক দূরে, একজন দূরে, হাজার মানুষ মানে হাঁটছে, তার মাঝখানে একটা মানুষ, সেখানে দেখেই ওরা বুঝে গেছে যে সীমার সাথে নোংরা সম্পর্ক। এখানে হাঁটছে, ওখানে হাঁটছে, হাতে একটা টিকিট মনে হয়, সেই টিকিটটা দেওয়া হয়েছে, তাতেই বোঝা গেছে যে এর সাথে এর খুব বাজে একটা সম্পর্ক। সুইমিং পুলের মতো একটা ওপেন একটা জায়গা, যেটা কিনা পাবলিক প্লেস, যে কোনো মানে সুইমিং পুল, ও যেরকমভাবে দিচ্ছিল বর্ণনা আর সীমা যেরকমভাবে বলছিল, তাতে পরিষ্কার বোঝা যাচ্ছে যে এটা কোনো প্রাইভেট পুল নয়, এটা একটা কি না পাবলিক সুইমিং পুল। তো পাবলিক সুইমিং পুলে সীমা রয়েছে, তার এপাশে ওপাশে হাজার একটা মানুষ থাকতেই পারে। তাহলেই যে সীমার ওটা পরিচিত এটাও কিন্তু প্রমাণ হয় না। ওটা কোনো হোটেল রুমের মধ্যে দেখা যায়নি, এটা সুইমিং পুল, খোলা আকাশের নিচে দিনের আলোতে দেখা যাচ্ছিল যে সীমা ক্যামেরা অন করেছে, দেখা গেছে পাশে একজন, দূরে একজন লোক দাঁড়িয়ে রয়েছে। তো সেক্ষেত্রে ও বুঝে গেছে যে এইটাই তার মানে সীমার সাথে অবৈধ সম্পর্ক, আর এইটার জেরে সীমাকে যা নয় তাই তার চরিত্রে দাগ লাগিয়েছে। তাহলে এই ক্ষেত্রে একটা রেস্টুরেন্টে তো কত কিছু হয়, প্রেম করে যারা রেস্টুরেন্টে, তারা হাত ধরাধরি করে, তারা চুম্মাচাট্টি করে, তারা টেবিলের তলা দিয়ে পা ঘষাঘষি করে, আরও অনেক কিছু করে। একটা ডাইনিং টেবিল আছে, তো ডাইনিং টেবিলের এক প্রান্তে নিজে বসবি, এক প্রান্তে নিজের বরকে বসাবি, দিয়ে তুই বরং পা দিয়ে চেষ্টা করিস যে কত দূর পৌঁছে যাওয়া যায়, তাহলে বুঝে যাবি যে কি হয় না হয়। এগুলো কিন্তু সিনেমাতেও দেখায়, টেবিলের তলা দিয়ে পায়ে পায়ে সুড়সুড়ি দেওয়া, তো এগুলো কিন্তু হয়, তুই তো দেখেছিস, তুই তো জানিস আমি সব কিছু সিনেমার মধ্যে থেকে বলি একদম। আর তোর যথার্থ জায়গায় লাগে, তো তুই ওখানে কোনো ওনার চারিত্রিক দোষ পেলি না। ও এই যে সেজে গুজে এখন এত মাসিমণি ওনার সাথে করিস, কি তুইও যাচ্ছিস মনে হয় না, চায়নাটা খুব মনে হয় চাইনিজ খাওয়া হচ্ছে, সেই জন্যই তো তুই তো আবার কোনো কিছু নিজে এক্সপিরিয়েন্স না করে বলিস না। তুই তো নিজেই বলেছিস যে আমি যেটা জানি একদম সেগুলো 100% যেগুলো বলি সেগুলো আমি নিজে এক্সপিরিয়েন্স করেই বলি। তাহলে তোরও কি চাইনিজ খাওয়ার এক্সপিরিয়েন্স হয়েছে নাকি রে, যে এত জোর দিয়ে বলতে পারছিস যে একজন মানুষ একজনের সাথে বলছে চাইনিজ খেলে কি হবে, কোনো অসুবিধা নেই, চিংড়িঘাটায় যাবো, একটু চাইনিজ রেস্টুরেন্টে চাইনিজ খাবো, তো তাতে তুই কিছু খুঁজে পাচ্ছিস না। বাহ, স্লো ক্ল্যাপ দিলাম তোর জন্য।
তো যাই হোক, এরপর দেখলাম পুরোটা দেখিনি, বাট একটু দেখলাম যে তুই এই শিক্ষিত অফিসারকে অনেক বড় বড় ডায়লগ দিচ্ছিস যে শিক্ষার সদ্ব্যবহার করতে নল। তোর মুখে এগুলো মানায়? তোর মতো এরকম দোগলার মুখে এইসব মানায়? গ্রুপে থাকতে হলে অনেক কিছু করতে হয়, সেও বলেছিল আর তুইও বলেছিস, তুই করে দেখিয়েছিস মেরুদণ্ড বলে কিছু নেই, না তোর আছে না ওর আছে। তো যাই হোক, এবার আসি তার কথায়। তো এই শিক্ষিত অফিসারকে আজ থেকে আমি নাম দিলাম ফেকু, কারণ হেব্বি ফেকে, যা বলে সমস্ত কিছু মানে বোঝা যায় যে সব একেবারে ঢপের চপ ঢপের কীর্তন করতে বসেছে। তো ম্যাডাম সম্পর্কে মানে সঙ্গীতা ম্যাডাম সম্পর্কে অনেক কথা উনি বললেন, কিন্তু একটাও কথার উনি প্রমাণ দিতে পারেননি। হোয়াট ইউ মিন বাই আমার কাছে আছে, আমি দেবো, আমি শোনাবো না, এটার মানে কি হয়? এটার মানে কি হয়? যদি তুমি শোনাবে না, তোমার কাছে আছে কি নেই, তো তুমি তাহলে বলোই না। সেক্ষেত্রে বলছে নাকি অনেক কিছু আছে কিন্তু ও শোনাবে না। তো শোনাবে না করে কিন্তু তাও উনি কিন্তু কল রেকর্ডিং বা কল সম্পর্কে কি হয়েছে না হয়েছে সে কথাগুলো কিন্তু সব বলে, কিন্তু প্রমাণ দেয় না। ওনার প্রবলেমটা এটাই। এদিকে সঙ্গীতাদি যা ওনার সম্পর্কে বলেছে সমস্ত কিছু কিন্তু প্রমাণ দিয়েছে, আর মানুষ ওয়াইটিতে এখন প্রমাণ ছাড়া কোনো কিছু বিশ্বাস করতে চায় না। সঙ্গীতা ম্যাডামকে আটকাতে না পেরে এখন সঙ্গীতা ম্যাডামের চরিত্রের ওপর চরিত্র হনন করার জন্য উনি উঠে পড়ে লেগেছে। তো যাই হোক, ইনি তো নিজেই একটা ভিডিওর মধ্যে বলেছিলেন যে প্রশাসনিকে অনেক, তো ইনি তো নিজেই বলেছিলেন ভিডিওর মধ্যে যে সব পুলিশ অফিসার কিন্তু মেরুদণ্ড বিক্রি করে না। তার মানে এটাই আমাদের কাছে বার্তা এসেছিল যে কিছু না কিছু অফিসার মনে হয় তারা মেরুদণ্ড বিক্রি করে, তাই না? তো হ্যাঁ, এই কথাটা তো এবার এই দালালের কথা থেকে পুরো পরিষ্কার হয়ে গেলাম যে ও যেভাবে বললো যে ও নিজের থানার মানে নিজের লোকাল থানায় গেছে, সেখানে বড়বাবুর সাথে রীতিমতো গল্প তাও আবার মুড লাইট করেছে, মানে এটা তো ভাবতেই পারি না। উনি নিজের একজন কর্মরত অফিসার, তিনি কাজের সময় কাজ করবেন, উনি বসে আড্ডা মারেন, তারপর গল্প করেন। এই কথাগুলো শুনে তো জাস্ট অবাকই হলাম। আমি তো ভাই দেখিনি ওর ভিডিওর মধ্যে ও যা বার্তা দিয়েছে সেটাই আমি বললাম। ও যদি এরকমভাবে বার্তা দেয় যে ওদের থানার নাম ধরে বললো, সেই থানার বড়বাবু উনি নাকি বসে ওর সাথে গল্প করেছে, আবার মুড লাইট করেছে, তার উপর উনি এই সঙ্গীতা ম্যাডামের জন্য একটা এমন ওয়ার্ড ইউজ করেছেন যেটা কিনা বুঝতেই পারছি আনপার্লামেন্টারি ওয়ার্ড। তো সেক্ষেত্রে আমাদের কিছু বলতে হচ্ছে না, এই যাদের সাথে ভালো সম্পর্ক করেছেন উনি, মানে এই যে অফিসার যিনি আর কি এই দালালের সাথে ভালোভাবে কথা বলেছেন, ভদ্রভাবে কথা বলেছেন, তিনি কিন্তু মানে জানেনই না যে উনি কোন অশিক্ষিতর সাথে কথা বলেছেন। এর ডিগ্রি আছে কিন্তু এই অশিক্ষিত। সেই জন্যই আজকে একটা ওয়াইটির মতো প্ল্যাটফর্মে, ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে বলছে একটা থানার বড়বাবু নাকি ওর সাথে বসে গল্প করেছে, লাইট মুড গল্প করেছে, হেসেছে, হাসাহাসি করেছে, আর তাছাড়া কি করেছে, একজন মানবাধিকার কর্মী তার সম্পর্কে আনপার্লামেন্টারি ওয়ার্ড ইউজ করেছেন। তো ও বলল যে আমি ওয়ার্ডটা ব্যবহার করব না, কারণ তাহলে আমাদের থানার যে বড়বাবু তার অসুবিধা হতে পারে। তার মানেই এটাই যে উনি নিশ্চয়ই কোনো অন্যায় ওয়ার্ড বলেছেন। যদি অন্যায় ওয়ার্ড না বলে থাকে তাহলে তো ওনার কোনোই অসুবিধা হওয়ার কথা নয়, তাই না? তাহলে বুঝতে পারছেন এই যে মানে এরা নিজেরাই কিন্তু যথেষ্ট, নিজেদের যাদের সম্পর্কে কথা বলবে, মুখ খুলবে, তাদের যে আসল যে ক্যারেক্টার বা তাদের যে আসল রূপ সেটা দেখিয়ে দিতে কিন্তু যথেষ্ট। এই শিক্ষিত অফিসারও বলেছিল যে অনেক অফিসার আছে যাদের সাথে নাকি ঢলানি করা যায়, ঢলানি করলেই তারা মানে যারা ঢলানি করবে তার হয়ে আর কি অনেক কাজ করে দেন। আর সেম কথা আজকে দালালের মুখ থেকে শুনলাম যে বড়বাবুর সাথে গিয়ে রীতিমতো গল্প করেছে, আবার খানিকটা মুড, অনেক কিছু আলোচনা হয়েছে, আর খানিকটা মুড লাইট করেছেন। আচ্ছা, ওটা থানা নাকি কোনো রাজনৈতিক দলের অফিস যেখানে সব কর্মীরা বসে তাদের এজেন্ডা ঠিক করে? দালাল নিজেই বলেছে যে ওখানে আরও অনেক বিষয় আলোচনা হয়েছে। আমরা জানি যে যখন কোনো কেস হয় শুধু টু দ্য পয়েন্ট সেই কেসের সম্পর্কেই কথা হয়, তার রিলেভেন্ট অন্য কোনো কথা কিন্তু কখনো শোনেন না। শুধুমাত্র মানে সেটা শোনা হয় কখন, যখন কোর্টে কেস ওঠে, তখন এই যে কেসটা চলছে সেটার সাথে
সামঞ্জস্য রেখে অন্য কোনো ঘটনা তার রেফারেন্স দেওয়া হয়, ঠিক আছে, কিন্তু যখন এখানে থানার মধ্যে এই জিনিসটা হয়, আমি যতদূর জানি এখানে কিন্তু তারা শুধুমাত্র যেটুকু যা হয়েছে সেটুকুই শোনেন। মানে ধরুন আজকে আমার সাথে যেটা হয়েছে আমি গিয়ে তার কমপ্লেন করছি, ঠিক আছে, কিন্তু আমি যদি বলি যে এ আরও অন্যজনের সাথেও কোনো অন্যায় করেছে, তাহলে কিন্তু সেটা শুনবেন না, সেটা শোনেন না। কারণ বলেন যে আপনার সাথে যেটা হয়েছে সেটা বলুন, অন্যের সাথে যেটা হয়েছে সেটা অন্যরা গিয়ে অন্য থানায় কমপ্লেন করবে। আমার কাজ এখানে শুধু আপনি আমার এরিয়ার মানুষ, আপনার সাথে যে অন্যায়টা হচ্ছে শুধু সেটুকুই বলবেন, আমরা সেটুকুই শুনবো। এটাই কিন্তু প্রত্যেকটা থানায় হওয়া উচিত। তাহলে কি এমন করলো যে ওর সাথে বড়বাবু বসে এতক্ষণ গল্প করলো, লাইট মুড করলো? এই জিনিসটা তো ঠিক ভালো লাগে না। আবার এমন মানে ভাল লাগলো না ওরই আর কি কথা, এমনকি আবার ওকে নানান রকম উপদেশও দিচ্ছে। এবার সেটা সদ উপদেশ নাকি যাই হোক, সেটা সম্পূর্ণ ওর ব্যাপার। যেমন কিনা বলেছে যে আর কি ওর বিরুদ্ধে এই অভিযোগটা করেছে, বলেছে তাকে পাত্তা দেবেন না, এই ধরনের কথাটা কি বলে। তো আমি জানি না এগুলো তাদের বলার এখতিয়ারের মধ্যে আছে কি নেই, কিন্তু দালাল যখন বলছে তখন নিশ্চয়ই বলছে, দালাল তো আর বানিয়ে বলবে না কথাগুলো। বাট এইগুলোই তো বড্ড ফিশি, এরকম আমি সত্যি কথা বলতে কোনোদিনও শুনিনি। তো যাই হোক, ওর বাড়িতে প্রশাসনিক কিছু লোক এসেছিলো, তো সেখানে বললো হ্যাঁ আমার বাড়িতে প্রশাসনিক লোক এসেছে, তো কী হয়েছে, আমি কি মার্ডার করে ফেলেছি, আমি কি কাউকে শেষ করে ফেলেছি, আমি কি চুরি করে ফেলেছি, এমন কিছু করেছি? এসছে, তারা তাদের ডিউটি করতে এসছে, তো তারা তাদের ডিউটি করতে এসছে, তো ভালো কথা। তেমনি ও গেছে, ও থানায় গেছে, তো এরকম বলছে, তো আমি থানায় গেছি, তো কি হয়েছে থানায়? এরকম আমি প্রচুরবার থানায় গেছি, থানায় যাওয়া মানেই তো কোনো অন্যায় কিছু নয়। ও রিয়েলি থানায় যাওয়া মানে কোনো অন্যায় কিছু নয়, থানায় যাওয়া মানে একটা বিশেষ কোনো বড় বিষয় নয়। তাহলে এই যে আমাকে লং ড্রাইভে কত দূর হ্যানা ত্যানা এই যে কথাগুলো বললি, এগুলোর মানে কি হয়? দূরে যাওয়া আর কাছে যাওয়া, মানে আমি কাছাকাছি গেলে সেটা ঠিক আছে, আমি দূরে গেলে সেটা অনেক মানে বিশাল বড় ব্যাপার। মোদ্দা কথাটা তো হচ্ছে থানায় যাওয়া। তো থানায় যাওয়া মানেই যে সেটা খারাপ নয়, সেটা আমি তখন বুঝতাম না, বাট এখন খুব ভালো করে বুঝতে পারি। থানায় আছেই মানুষ আমাদের সুবিধার জন্য, আমাদের সাহায্য করার জন্য। তো সেই জন্য সাধারণ মানুষ যে ভয়টা থানার প্রতি, সেটা আস্তে আস্তে মানুষের কেটে যাবে। আর এরকম আমাদের এই ইউটিউবের মাধ্যমে যখন সবাই দেখছে যে লোকে কথায় কথায় থানায় দৌড়ায়, কোর্টে দৌড়ায়, তখন মানুষ তো আরও বুঝে যাবে যে এগুলো খুবই নর্মাল ব্যাপার। হ্যাঁ, যতক্ষণ না তুমি এমন কোনো অপরাধ করেছো ততক্ষণ পর্যন্ত। তো যাই হোক, এবার অপরাধটা তো মানুষ একজন অভিযোগ করবে, সেই অভিযোগ শুনে থানা থেকে ধারা দেওয়া হবে, সেই ধারা অনুযায়ী তারপর কেস চলবে, তারপর কেস চলে সেখানে সব কিছু সামনে আসবে যে ঠিক কি ভুল, কে ঠিক কে ভুল, সব সাক্ষ্য প্রমাণ সমস্ত দিয়ে তারপরে হবে পুরো বিচারটা কমপ্লিট। দোষী হলে শাস্তি পায়, আর না হলে বেকসুর খালাস পায়, তাই তো? তাহলে এই যে একটা মানে তোর বাড়িতে পুলিশ চলে আসলো কোনো ব্যাপার না, তুই থানায় গেলি একবার না, তুই বলছিস অনেকবার, তো সেখানে আমি মাত্র দুবারে গিয়ে তাতে আমি কি মানে আমার সম্পর্কে ও থানায় দৌড় হয়েছে, তো কি আছে তাতে? সেবার গাড়িতে গেছিলাম, এবার স্কুটিতে গেছি, অসুবিধা তো কিছু হয়নি, আমার তো কোনো অসুবিধা হয়নি, তোরে তো কেন কষ্ট হচ্ছে? তো যাই হোক, আমি তো আবার তোর মতো গিয়ে গল্প করতে পারিনি, গল্প টল্প আমার দ্বারা আবার আসে না, আমার দ্বারাও গল্প টল্প আসে না। টু দ্য পয়েন্ট কথা সবসময় বলেছি আর বলে আসবো, ঠিক আছে? তো যাই হোক, এই অফিসারের কথা শুনে আর তোর কথা শুনে দুয়ে চার হয়ে গেল যে হয়তো তোরা যেটা বলছিস সেটা হয়, আর তোরা মনে হয় সেরকম এক্সপিরিয়েন্স করেছিস যে ঢলানি দিয়েও কাজ হাসিল করে নেওয়া যায়। এগুলো দেখ তোদের কথা তোরাই বলছিস, আর আমাদের কাছে বার্তা আসছে। সঙ্গীতাদির ক্যারেক্টার কীরকম সেটা নিয়ে আমাদের এখানে কোনো যায় আসে না। মেন কথা, মোদ্দা কথা, উনি যেটা করতে এসছেন সেটা ঠিকমতো করতে পারছেন কি পারছেন না, সেটাই সবচেয়ে বড় কথা। তো অনেকে গতকাল না তার আগের দিন একটা লাইভ হয়েছিল সঙ্গীতাদি, যেখানে বলেছেন যে আমি আর ঘোড়াকে কোনো শাস্তি দেব না, ও যথেষ্ট শাস্তি পেয়ে গেছে। তো এই জিনিসটা নিয়ে অনেকেরই মনে একটু দ্বিধাদ্বন্দ্ব এসছে, তো আমি একটুখানি ক্লিয়ার করে দিই
যে এটা সঙ্গীতাদি বলেছে নিজের সম্পর্কে। উনি যেগুলো করেছিলেন ঘোড়ার ক্ষেত্রে, ঘোড়ার বিষয়ে, সেক্ষেত্রে উনি কি করবেন না করবেন সেটা নিয়ে বলেছেন। একবারও কিন্তু এটা বলেননি যে আমার যে কেসটা বা রিম্পার যে কেসটা বা আর যার যার এই ঘোড়ার বিরুদ্ধে কেস রয়েছে সেগুলোতেও ও কোনো শাস্তি পাবে না, এটা কিন্তু উনি একবারও বলেননি। উনি বলেছেন যে ও তো অলরেডি অনেক শাস্তি পাচ্ছে, থাক আমারটা আমি নয় আর করলাম না, আমি না হয় করলাম না, তো সেটা ওনার মহানতা, সেটা ওনার ব্যাপার। কিন্তু একবারও উনি এই কথাটা, মানে কেউ যদি ম্যাডামকে ভুল বুঝে থাকেন তাদেরকে আমি একটুখানি বোঝানোর জন্য বলে দিই ভালো করে। দেখুন, সবসময় সব কথা ভেঙে বলা যায় না, এটা বুঝতে হবে, এটা বুঝে নিতে হবে। উনি কথাটা কি বললেন, উনি বললেন ওনার কথা, এই যে ওনাকে দিনের পর দিন যে নামগুলোতে ডাকছিল, আমরা সবাই ভালো করে জানি যে নাম ওনার নিক না নিক। প্রশাসনের লোকরা গিয়ে জিজ্ঞাসা করেছে ওনার নাম, যে আপনি কি সঙ্গীতা চক্রবর্তী ম্যাডামের সম্পর্কে কোনো, বা ম্যাডাম যদি না বলেন, আপনি কি সঙ্গীতা চক্রবর্তীকে নিয়ে কোনো ভিডিও করেছেন? ও তখন শুকিয়ে আটি হয়ে গিয়ে বলেছে না তো, করিনি তো। তো এখানেই তো ছেড়নি হয়ে গেল, ছেড়নি হয়ে গেল। তার মানে এই যে যা যা কথা ওনার সম্পর্কে বলেছে, তাহলে সব কথা কিন্তু ও বানিয়ে বানিয়ে বলেছে, এটা পরিষ্কার কথা। যদি সত্যি ওনার সম্পর্কে বলতো সত্যি, তাহলে তো বলতে পারতো। যেমন আমায় যদি কেউ জিজ্ঞাসা করে, আমি তো যদি ওর সম্পর্কে কিছু বলে থাকি আমি বলবো হ্যাঁ বলেছি। যদি আমি কিছু বলে থাকি আমি দাঁড়িয়ে বলবো হ্যাঁ বলেছি, হ্যাঁ বলেছি, কারণ আমি ভিডিওর মধ্যে থেকে যা দেখছি, যেগুলো সমস্ত কিছু আমার কাছে তোলা আছে, আমি সেই হিসাবে বলবো, এখানে আমার কোনো এক মুহূর্ত আমার এটা বলতে হবে না কই না তো। ও যেমন এখন মানে মাঝখানে ভুলেই গেছিল কে ইউ রয়, কে রয়, চিনতেই পারছিল না, যেমন এখনো চিনতে পারে না মাঝে মাঝে ভুলা হয়ে, তেমনি এরকমভাবে কন্ট্রোভার্সি বা এরকমভাবে সত্যি মানুষের সামনে এনে লাভ কি, যে সত্যিটা আমি স্বীকার করতে পারবো না, তাই না? তো যাই হোক, সত্যি বলতে একটা কথা মনে পড়ে গেল, এই আমাদের ফেকু ম্যাডাম, মানে যার যে হচ্ছে গিয়ে শিক্ষিত অফিসার, সে দেখলাম জগন্নাথ দেবের ডিপি ছেড়ে উনি এখন মহাদেবের ডিপি দিয়েছে, মানে সত্যের পূজা করছে এখন নাকি। তো যাই হোক, উনি যা মিথ্যে কথা বলেছেন তার যা নমুনা দেখেছি, এই যে যেমন বলেছে উনি নাকি আন্ডার কভার এজেন্ট হয়ে সঙ্গীতাদির গ্রুপে ছিল। মানে চিন্তা করে দেখুন, নিজেই বলে এই সঙ্গীতাদিকে কেউ চেনে না, ওনার না কথার কোনো দাম আছে, না কোনো কথার কোনো ওয়াজন আছে, না এই মানুষটার কোনো ওয়াজন আছে, না ওনার কোনো পদ আছে, না ওনার কোনো ক্ষমতা আছে, কিচ্ছু নেই। কিন্তু তাও এই ফেকুকে ড্যাং 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 ঢ্যান 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 করে ঢুকতে হচ্ছে কোথায়, জেমস বন্ড হয়ে উনি ঢুকেছেন সঙ্গীতাদির গ্রুপে, ভাবা যায়। আর তারপর আবার মহাদেবের ভক্ত, মহাদেব যে গলার সাপটা লেলিয়ে দেয়নি, এই অনেক এই ফেকুর কি মিথ্যে কথা বলে ভাই। আমি শুধু দেখছি যে একটা লেভেলের, ওনার টাকা পয়সার দরকার নেই, তাও উনি এখানে পড়ে আছেন, মানে কোথাও পাত্তা পায় না, কোনো একটা না বন্ধু আছে না কিছু। ও দেখলাম হিড়িম্বার সাথে গিলতে গেছিল, ও মা গো, হিড়িম্বা মনে হয় ঘোড়াকে না পেয়ে একে সাথে করে নিয়ে গেছে, ওই যে বলছিল চাইনিজ খেতে নাকি কিসে, সেখানে দেখলাম মনে হয় গেছে। ই বাবা, এখন এও করতে হচ্ছে, মানে বিলের পয়সা বাঁচাতে এখন হিড়িম্বার সাথে গিলতে যেতে হচ্ছে, এ ভগবান। তো যাই হোক, উনি আবার বলছিলেন যে আমার চরিত্রকেও বিচার করে দেখা, ওনার চরিত্র বিচার করার জন্য তো উনি নিজেই আছেন, এই যে এই হিড়িম্বার সাথে ঘুরছে। এবার আমরা বুঝেই যাব, হিড়িম্বা যেরকম ফোকটে খাওয়ার জন্য এদিক ওদিক যায়, অন্য কারোর সাথে যায় ফোকটে খেতে, এরকম বোঝা যাচ্ছে। তো সেরকম এও মনে হয় যাচ্ছে সাথে করে, তাহলে বুঝতেই পারছি ফোকটিয়া লোককে মুরগি করে, এগুলোকে বলে মুরগি করে খাওয়া। তো এরকম মুরগি করে একটা করে মুরগি ধরে, এই ডিমপাড়ায় গিয়ে রেস্টুরেন্টে এরা বসে খায়, এটাই মনে হচ্ছে। এই অনুমান ভিত্তিক বলছি আমি, এগুলো কিন্তু কোনো স্টেটমেন্ট দিচ্ছি না। হ্যাঁ ঠিক আছে ফেকু ম্যাডাম, এগুলো কিন্তু স্টেটমেন্ট হিসাবে নেবেন না কিন্তু, আবার এগুলো জাস্ট বলছি যে এত অভাব পড়লো আপনার, হায় রে হায়। তো যাই হোক, উনি আবার বলছিলেন এই সঙ্গীতা ম্যাডামের বলছে গ্রুপের কথা, আমি তো কোনো গ্রুপে নেই, কিন্তু যাই হোক, এখন আমি যেহেতু ওনাকে নিয়ে ভিডিও করেছি, সেই এটাকে ধরেই নিয়েছেন যে আমি সঙ্গীতাদি গ্রুপের লোক। চলো তাই ঠিক, আমি গ্রুপবাজি কোনোদিনই করিনি আর করবও না। মানে বিশেষ করে কোনো হোয়াটসঅ্যাপ গ্রুপ তো আমার নেই, আমার হোয়াটসঅ্যাপ আনইনস্টল করা থাকে অর্ধেক সময়। তো যাই হোক, সেখানে উনি বলছেন, আমার ভিডিওটা দেখেছেন,
দেখে বলছে ওই তো আরেকজনকে জুটিয়েছে, যে তো নামই জুটিয়েছে ঢেপ, ঢেপ ঢেপ। তো বুঝতে পারলাম যে আমার ভিডিও দেখে যে কি জ্বলেছে আর নামটা শুনেছে চুনার কাছ থেকে, খুব ভালো করে বুঝতে পেরেছি। দেখুন ম্যাডাম, দেখুন ফেকু ম্যাডাম, আমি কিন্তু যে নামটা জুটিয়েছি সেটা কিন্তু আমার চেহারার ওপর। ঢেপি মানে ঢেপসি, ঢ্যাপসা, ঢ্যাপকা, এগুলো সব মোটাদেরকে বলে, তাই তো? তো আমার নামটা কিন্তু আমার চেহারার ওপর দিয়ে, চেহারা আমি যে করেই হোক রোগা করে নিতে পারবো, কিন্তু আপনারটা তো এখান থেকে, নামটা তো আপনার এখান থেকে, এই জায়গা থেকে আপনার নাম। আপনি কি করে আপনার নাম শুধরাবেন? চিন্তা করে দেখুন, খুব কষ্ট হয়েছে আপনার, খুব জ্বলে যাবে, খুব ভালো করে বুঝতে পারছি। আপনি যখন দাঁত মুখ খিচিয়ে বলছে আরেকটা জুটিয়েছে, তার তো নাম ঢেপ, ভালো করে বুঝতে পারছিলাম যে আপনারা জায়গা মতো ঘষে দিয়েছি, আরে জায়গা মতো ঘষে দিয়েছি। সেই জন্য একটা নট আ সিঙ্গেল যুক্তি আপনি আমার কাটতে পারলেন না। ওকে দেখাবো যে আমি ইউপিএসসি প্রিলিমস পাস করেছি কি করিনি। আমি কেউ না, যেই অধিকারে আপনি অন্যের আধিকারিক পদ, তারপর হচ্ছে গিয়ে তাদের শিক্ষাগত যোগ্যতা, তার ক্যারেক্টার, এই সমস্ত কিছু আপনি যে প্রমাণ চান না, তারপর কেসের জন্য কি হয়েছে না হয়েছে সেগুলোর যে প্রমাণ, আপনি যে অধিকারে চেয়েছেন আমিও ঠিক সেই অধিকারে। আপনি যদি আপনার ঘরে বসে আপনার বন্ধু বান্ধবদের এই গল্পটা দিতেন, আমি তো দেখতেও যেতাম না। কিন্তু আপনি যখন একটা ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে নিজের সম্পর্কে এত বড়াই করছেন, তাহলে তার প্রমাণ দেখান, না হলে ওই যে ফেকু, বুঝতেই পারছি ক্ষমতা নেই আপনার দেখানোর, তাই জন্য শুধু এই যে দিয়ে দিলেন, ভাবলেন কেউ তো কিছু বলবে না, একটা দিয়ে দিই, লোকে ভাবে ও ইউপিএসসি প্রিলিমস পাস করেছি, বিশাল ব্যাপার। হ্যাঁ, পাস করাটা বিশাল ব্যাপার, কিন্তু আপনারটা যে পুরোটাই ঢপ, পরিষ্কার বোঝা গেল। কেন বলুন তো? কারণ আপনার শিক্ষা আপনার ব্যবহারে পুরো ফুটে উঠেছে। একটা বাচ্চা তার জীবন নষ্ট করতে চেয়েছেন, আপনার মতো আর হয় দুনিয়ায় দুটো আছে? দুটো নোংরা মানসিকতা আছে আর আপনার মতো? আপনাকে আর আপনার ওই প্রিলিমস পাস করেছেন কি না সেগুলো দেখাতে হবে না, বুঝে গেছি পুরোটাই ঢপ ছিল, বুঝতে পেরে গেছি। ফুল আপনি যে নামটা জুটিয়েছেন না, সেটা আপনার মানসিকতা দিয়ে ফুল তার কাটা, আপনি পুরো তারটা মাঝে মাঝে কেটে যায়, সেই জন্যই ওরকম মানে পাগলের মতো করতে থাকেন। সেদিন দেখলাম সঙ্গীতা ম্যাডামকে বললেন, ম্যাডাম, হ্যাঁ একদম ছাগলির মতোই লাগছিল, একেবারে ছাগলি, পুরো মানে ছাগলও যদি শোনে তাহলে ভাববে যে এরকম বাবা কম্পিটিশান দিতে চলে এসছে, পুরো এরকম লাগছিল। কি বোকা এইসব জিনিসগুলো করেন যখন, তখন আপনার এই যে আধিকারিক পদ, সেই আধিকারিক পদের যে পদমর্যাদা, সেটা আপনার মনে পড়ে না যে আমি কি করছি, আমি কোন জায়গায় রয়েছি। আজকে আপনাকে যদি এই আমার মতো বা এই ঘোড়া বা এই সীমার ধরিত্রী, এদের সাথে যদি আপনাকে কম্পিট করতে হয়, তাহলে বুঝতে পারছেন তো যে আপনার শিক্ষাটা ঠিক কোথায়। আপনি এখন রীতিমতো একটা দালালে পরিণত হয়েছেন, আপনি একটা রীতিমতো দালাল। এই ওয়াইটি যে ফেমাস দালাল, তারও দালালি করছেন আপনি। বলছেন যে কেস হয়েছে, কেস হবে, সব দেখা যাবে, সব দেখে নেব কোথায় কি কেস হয়েছে। আমি তো ভালো করে জানি। বললেন স্পাই ক্যামের কথা, স্পাই ক্যামের মানেও আপনি জানেন না, আর যিনি বলেছেন তিনি কথাটা কি বলেছেন আবারও একবার ভালো করে শুনবেন কথাটা, খুব ভালো করে শুনবেন। আর কেস, সে যে কি কেস যখন হবে তখনই বুঝতে পারবেন খুব ভালো করে। আপনি কি বুঝবেন? আপনি যা দালালি করছেন সে বুঝবে। তো যাই হোক, মানে এমন দালালি করছে, ও নাকি কন্ট্রোভার্সি ক্রিয়েটার, তার শরীর বড় অসুস্থ হয়ে যাচ্ছে বাবা, উনি সেটাও জেনে গেছেন। কি সেবা করতে গেছিলেন নাকি? এত কি করে বুঝলেন? ভিডিও দেখে, ভিডিওর মধ্যে বলছে কেউ একজন যে আমার বর না অসুস্থ, এইটা দেখে ওই সেই অসুস্থ দেখানোর পর যে লাল লাল মাটনের ঝোল ঢিপায়, সেগুলো তো আপনি দেখেন না। রোজ বিরিয়ানি এনে খায়, সেগুলো তো আপনি দেখেন না। দেখবেন কি করে? এখন তো অনেক কিছু সব অফ দ্য ক্যামেরা লুকিয়ে চুরিয়ে হচ্ছে। অসুস্থ, অশান্তি, এইসব দিয়ে মানুষের কাছ থেকে সিম্প্যাথি নেওয়ার জন্য। তো ছাড়ুন, অনেক হয়েছে। তো আপনার যা ট্যালেন্ট সে বোঝা হয়ে গেছে। আপনার ট্যালেন্ট নিয়ে আপনি থাকুন। আপনি ক্ষমতা থাকলে আমার ভিডিওটা আবার দেখবেন, দেখে যুক্তি সহকারে বলবেন যে কোন কথাটা আপনাকে ভুল বলেছি। আমি জানি আপনি পারবেন না। তো যাই হোক, এই অবধি দিয়ে গেলাম, অবশ্যই এরপর আসছি আবারও পরে। তো
তো এই ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে নেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার আছে খুব শীঘ্রই নতুন ভিডিও নিয়ে। মি ইপসিতা সাইনিং অফ। লাভ ইউ অল।